হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক সেমিস্টার 2 অর্থাৎ ক্লাস 11-এর অন্তর্গত কম্পনের প্রকৃতি অধ্যায় থেকে ফুল সলিউশন। আজকের ভিডিওতে কম্পনের প্রকৃতি মান 2, মান 3 এবং মান 5 তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার 2 সেটা ভীষণ ভালো চলছে। আমাদের অধ্যায় আজকে কম্পনের প্রকৃতি শেষ হয়ে যাবে, এর পরের ভিডিওতে আমাদের তরঙ্গ গতি শেষ হয়ে যাবে এবং তারপরের ভিডিওতে আমাদের তরঙ্গের উপরিপাত শেষ হবে, আর তারপরের ভিডিওতে আমার ডপলার ইফেক্ট শেষ হবে। কিন্তু এই তোমাদের তরঙ্গের যে গতি রয়েছে, তরঙ্গের গতিতে কিন্তু একটা ভিডিওতে শেষ হবে না, ভিডিওসগুলো একটু বেশি হবে, পরিমাণে বেশি রয়েছে নাম্বার অফ কোশ্চেন্স। যাই হোক, পরপর দেখতে থাকো মোটামুটি। আর ছায়া প্রকাশনীর জন্য একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটার মতো ভিডিও এলেই হয়ে যাবে, বেশি আর লাগবে না, তাহলে ছায়া প্রকাশনী শেষ হয়ে যাবে। তো আমাদের মান 2-এর প্রথম যে প্রশ্নটা বলেছে যে একটি সরল দোলককে দুলিয়ে ছেড়ে দিলে সেটি ক্রমশ থেমে যায়, কারণ নির্দেশ করো। 1 নাম্বার, এটা একটা সরল দোলক মানে সিম্পল পেন্ডুলাম বলে যেটাকে, সেইটাকে যদি একটু টেনে এই পাশে একটু টানলে, টেনে ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার পরে দেখা যাবে সে দুলতে 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 একটা সময়ে কিছুক্ষণ পরে থেমে যাবে, অর্থাৎ দুলতে থাকবে না। কেন সেটা হয় দেখো, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা অনেকগুলো প্রশ্নের একসাথে উত্তর দিতে পারে। কিন্তু যেমন যদি প্রশ্নটা এমনি হতো যে একটি কাঠের পেন্ডুলামকে যদি দুলিয়ে দিই তাহলে সেটা একটুক্ষণ পরে থেমে যায়, কিন্তু লোহার পেন্ডুলামকে দুলিয়ে দিলে সেটা অনেকক্ষণ দুলতে থাকে। কেন? তাহলে তার পর্যায়কালের উপর একটা ডিপেন্ডেন্সি আসছে। আচ্ছা, যদি আমি এই যে পেন্ডুলামটা তার যদি ভরের পরিবর্তন ঘটায় তাহলে কি দোলনকালের কোনো রূপ পরিবর্তন হবে, বা সেটা তাড়াতাড়ি থেমে যায় কেন? হালকা জিনিসকে দোলালে সেটা প্রায় প্রায় দুলতে থাকে, কিন্তু ভর যদি বেশি হয়, ভরের পার্থক্য, ভর যদি বেশি হয় তাহলে সেটা একটুক্ষণ পরে থেমে যায় কেন স্যার? এইভাবে নানাবিধ কথা কিন্তু হতে পারে। এবং আমরা যে পড়াশোনাটা করব, আমি এই জিনিসে প্রচন্ড পরিমাণে বিলিভ করি যে আমরা কিন্তু একতরফা পড়াশোনা করব, মানে যেটাকে বলা হয় একচেটিয়া পড়াশোনা করা, মানে মনোপলি পড়াশোনা করা, মানে আমরা একটিবারই পড়বো এবং তাতেই কিন্তু সেই ধরনের কনসেপ্টের উপরে যা যা প্রশ্ন পড়ে, যাবতীয় প্রশ্নের উত্তর যেন লিখতে পারি, সেই প্রচেষ্টাটা আমাদের থাকবে। বিকজ ক্লাস 11 হোক কিংবা ক্লাস 12 হোক, যে কোনো ছাত্রছাত্রী হোক না কেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থা এই জায়গায় এসে পৌঁছেছে যে আমাদের সময় অনেক কম, সিলেবাস অনেক বেশি। বলো কথাটা বোঝা গেল কি গেল না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? দেখো, সেটা চাকরির পরীক্ষা হোক কিংবা ক্লাস 9-10-এর প্রমোশনাল পরীক্ষা, যেটাই হোক না কেন, যে কোনো পরীক্ষাতেই আমাদের সময়টা পর্যাপ্ত পরিমাণ থাকে না। দেখো, চাকরির ক্ষেত্রে তুমি বলতে পারো স্যার চাকরির ক্ষেত্রে তো কোনো লিমিটেশন নেই, পড়লেই হলো, ঠিক কথা, বাট তোমার তাহলে ফার্স্ট অ্যাটেমে যে চাকরি পাওয়ার যে স্বাদ সেটা থেকে বিরত থাকবে। অর্থাৎ ধরতে গেলে হ্যাঁ, তার কোনো আমি বলছি তার কোনো ডেডলাইন নেই অবশ্য, যতক্ষণ না পর্যন্ত তোমার এজ না কমপ্লিট হয়ে যায়, মানলাম আমি সেটা। কিন্তু তুমি তো এটাও চাইবে যে একটা জিনিসের প্রতি যেন বারবার আমাকে পড়ে থাকতে না হয়, আমার চাকরিটা যেন খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যেতে পারে, নিশ্চয়ই এটাই চাইবে। একই রকম ভাবে তোমার ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 যেগুলো ক্লাসের পড়াশোনা আছে কি কলেজে, সেখানে সিলেবাস থেকে অনেকটা বেশি, এবং সেই সিলেবাসের থেকে আমাদের যে সময়, সেই সময়টা থেকে অনেক পরিমাণে কম, অনেকটাই কম থাকে। তাহলে এই যে কম সময় বেশি সিলেবাস, এই যে হ্যান্ডেলিং করাটা, এই যে রেশিওটা করাটা, এইটা কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে পড়ে যে কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে, তাতে সেটা ক্লাস 9 হোক, 10 হোক, জয়েন্টের প্রিপারেশন হোক, নিটের প্রিপারেশন হোক, কি চাই ইউপিএসসি প্রিপারেশন হোক না কেন, সেক্ষেত্রে আমার যেটা পার্সোনালি ওপিনিয়ন, যে তুমি যে জিনিসকে লার্ন করবে অর্থাৎ শিখবে, সেই জিনিসটাকে ওয়ান টাইম শিখে নাও। হলো, একবার শিখে নিলে ওয়ান টাইম, তারপরে তার রিভিশন করলে এবং সেই জিনিসটাকে লেট ইট গো, ছেড়ে দিলে। বারবার বারবার একই জিনিসকে ঘষা মাজা করার দরকার নাই। ওয়ান টাইম পড়লে তারপরে রিভিশন করলে জিনিসটা তোমার মাথায় মজ্জাগত হয়ে গেল, তারপর সেটাকে ছেড়ে দাও। ওই রিলেটেড যাবতীয় প্রশ্ন এলেই কিন্তু তুমি যাতে লাগিয়ে দিতে পারো। বলো বোঝা গেল? এই ধরনের আরো যাবতীয় যদি প্রশ্ন পড়ে একই ধরনের উত্তর কিন্তু নামবে। উত্তরটা এবারে বলি, উত্তরের পালা। উত্তর কিরকম হবে? উত্তরটা হচ্ছে যে দেখো, এর যে পর্যায়কাল সেটা অবভিয়াসলি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ট্রুলি স্পিকিং, যে এর পর্যায়কাল না তো ভরের উপরে নির্ভর করে, না তো ভারীর উপরে নির্ভর করে, ওয়েটার উপরে, না তো তোমার হচ্ছে ইয়ের উপরে নির্ভর করে, সেটা হয়ে গেল তোমার তোমার হলো পদার্থের উপাদানের উপরে নির্ভর করে, না কারোর উপরেই করে না। তাহলে স্যার করে কার উপরে? একটি সরল দোলকের পর্যায়কাল
সরল দোলকটির দৈর্ঘ্য এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের উপরে নির্ভর করে, আর কারোর উপরে করে না। বলো বোঝা গেল কি গেল না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? এবার গল্পটা হচ্ছে তাহলে তাই যদি হয়, তাহলে কাঠ লোহা ভরের পার্থক্য, বেশি ভারী কম ভারী, তাহলে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে কি করে, থামছে কি করে, তাহলে তারা তাড়াতাড়ি থামাটা কম বেশি হচ্ছে কেন, ভ্যারিয়েশন দেখতে পাওয়া যাচ্ছে কেন, এটাই হচ্ছে তার ব্যাপার। এই ব্যাপারটা বুঝতে গেলে আমাকে দুটো জিনিসের উপরে একটু নজর দিতে হবে। প্রথম যে কথাটা সেটা হলো আমাদের আয়তন, এবং দ্বিতীয় যে কথাটা সেটা হলো আমাদের ক্ষেত্রে মনে পড়ছে না, এয়ার রেজিস্ট্যান্স অর্থাৎ বায়ুর বাধা। এই দুটি বিষয়ের উপরে কিন্তু আমাকে নজর দিতে হবে, বায়ুর বাধা এবং আয়তন। দেখো আমি যদি বলি একটা কাঠের সমভর বিশিষ্ট কাঠ, সমভর বিশিষ্ট তোমার কাঠ, সমভর বিশিষ্ট তোমার হচ্ছে লোহা, এই দুটোর মধ্যে কিন্তু লোহার ঘনত্ব বেশি হওয়ার কারণে, রোটা বেশি হওয়ার কারণে তার ভলিউম কিন্তু কম হয়, আর এর ঘনত্ব কম হওয়ার কারণে এর ভলিউম কিন্তু বেশি হয়। হ্যাঁ না না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? ফার্স্ট এটা আলোচনা করে দিই, দেন বায়ুর বাধা আলোচনা করছি। এবার গল্পটা যেটা হচ্ছে যে যদি আমাদের এই গল্পটাই হয়, তাহলে আমরা একটা অ্যাপারেন্ট ওয়েটের গল্প করব। অর্থাৎ অ্যাপারেন্ট ওয়েটের গল্প করব, তার মানেটা হলো যে তার জন্য কি ধরনের জিটা কাজ করছে সেই জিনিসটা আমরা দেখব। মানে একটি বস্তু, একটি কাঠের দোলক রয়েছে, কাঠের দোলক বলছি, আরো কাঠের পেন্ডুলাম রয়েছে, সাপোজ আর ধরো একই কথা, এটা আমাদের বলার ভুল, তা আমরা বলি। নিচের দিকে যেটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের ওয়েট বা আমাদের হচ্ছে এমজি। ওপর দিকে যেহেতু এটা বায়ুতে ঝোলানো থাকে, তাহলে ওপর দিকে একটা প্লবতা বল কাজ করে, কিন্তু কার? বায়ুর একটা প্লবতা বল কাজ করে, সেটা হচ্ছে ভি রো জি, যেখানে ভি হচ্ছে ভলিউম অফ দ্য সাবস্টেন্স, রো হচ্ছে ওই ইয়ের যেখানে রাখা হয়েছে, তার মানে হচ্ছে বায়ু এটা, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবং আমি যদি একটা কথা বলি, যেহেতু এটা নিচের দিকের বলটা বেশি, তাই আমরা বলতে পারি যে আপাত যে ওয়েট এফ ড্যাশ হুইচ উইল বি এম জি মাইনাস স্যার ভি রো জি। বলো বোঝা গেল কি গেল না? এবার এবার যদি আমি তোমাকে বলি এই কথাটাও তার সাথে, যে এই যে ওয়েটটা তৈরি হবে, এই ওয়েটটাকে যদি আমি মাস ইন্টু জি ড্যাশ করি, তাহলে এই জি ড্যাশটা কিন্তু ডিফারেন্ট হবে এই জি এর থেকে, অর্থাৎ সেই এটা কিন্তু পার্থক্য চলে আসবে। জিনিসটা বোঝা গেল? দেখো বোঝা যদি না গেল তাহলে এখানে একটু দেখো, এম জি ড্যাশ ইকুয়ালস টু কি হচ্ছে, এম জি মাইনাস ভি। আচ্ছা এমটাকে চেঞ্জ করবো আমরা একটু, এমটাকে যদি আমরা এখানে একটু না, এমটাকে থাক, এমটা থাকলে কাটতে পারবে। তাহলে এখানে একটা জিনিস করো, ভিটাকে তোমরা লেখো রো অফ দ্য সলিড ইনটু হচ্ছে তোমার মাস এম রো, আয়তন মানে কি ভর বাই ঘনত্ব, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, আর আয়তন মানে হচ্ছে ভর বাই ঘনত্ব, ভর বাই ঘনত্ব, তাহলে হচ্ছে ভর ডিভাইডেড বাই ঘনত্ব, রো অফ দ্য সলিড, আর এখানে হচ্ছে রো অফ দ্য এয়ার ইনটু জি। বলে হ্যাঁ না না? এবার তুমি এম কমন নাও, এম যদি তুমি কমন নাও তাহলে এখানে পড়ে থাকে জি ড্যাশ, আর এখান থেকে যদি এম কমন নাও, জিও কমন নাও, তাহলে এখানে পড়ে থাকছে কিন্তু 1 মাইনাস রো এ বাই রো এস। এম এম কেটে গেল, অ্যান্ড দ্য আনসার অফ জি ড্যাশ হুইচ ইজ 1 মাইনাস রো এ বাই রো এস ইন্টু জি। এবার দেখো রো এ রো এস এর মধ্যে গল্পটা কি? গল্পটা হচ্ছে যে বায়ুর যে ঘনত্ব সেটা অনেক 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 কম, অনেক কম অ্যাজ কম্পেয়ার টু সলিডের ঘনত্ব, তাতে কাঠ হোক বা লোহা হোক। তাহলে তাই যদি হয় তাহলে হচ্ছে রো এ বাই রো এস, এটা কিন্তু লেস দেন 1। তাহলে একের ছোট একটা রাশিকে এক থেকে বিয়োগ করা হচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে যে গল্পটা হচ্ছে সেটা জি ড্যাশটা কিন্তু কমে যাচ্ছে। বলো কথাটা বুঝতে পারা গেল না গেল না? জি ড্যাশটা কমে যাচ্ছে কার থেকে? জি এর থেকে। জি থেকে কিছু একটা বিয়োগ হচ্ছে, তারপরে জি ড্যাশ পাচ্ছি, তাহলে জি ড্যাশ কম অ্যাজ কম্পেয়ার টু জি, জি কিন্তু বেশি। অর্থাৎ 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 যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর যে অভিকর্ষজ ত্বরণ, আপেক্ষিক অভিকর্ষজ যে ত্বরণ, সেটার কিন্তু পরিবর্তন তৈরি হলো। এবং আমরা যদি বলি যে ভিটা বেশি করব, তাতে কি ইফেক্টটা পড়বে? ভি যদি কারুর বেশি হয়, আয়তন যদি বেশি হয়, এটা দুজন ভদ্রলোকের জন্যই বার করো, এটা জি ড্যাশটা বার করো ফর কাঠ, আর জি ড্যাশটা বার করো ফর লোহা। বলো ঠিক আছে? তাহলে এখানে করতে পারো 1 মাইনাস রো অফ এয়ার ডিভাইডেড বাই রো অফ কাঠ ইন্টু জি হলো, আর এখানে করতে পারো 1 মাইনাস রো অফ এয়ার ডিভাইডেড বাই রো অফ লোহা ইন্টু জি। বলো তাহলে জি থেকে, বা এখানে একটা জিনিস করতে পারি আমি, যে কোন অনুপাতটা বেশি বা কোন অনুপাতটা কম। দেখো আমরা
রো রো সরি এক্সপ্লেনেশনটা ঠিকঠাক করে করি। রো লোহা বেশি, রো লোহা বেশি, রো কাঠ কম। যদি তাই হয় তাহলে রিভার্স যদি করি, 1/রো লোহা এ কিন্তু কম অ্যাজ কম্পেয়ার টু 1/রো কাঠ। মানে অনন্য হলে গল্পটা সাইনটা চেঞ্জ হয়ে যায়। এবার যদি এদের সাথে জি গুণও করে দিতাম তাতেও কোনো আপত্তি হতো? সরি, রো গুণ করে দিতাম, রো এয়ার রো এয়ার রো এয়ার রো এয়ার, তাতেও আপত্তি হতো না। তাহলে দেখতে পাচ্ছি এক থেকে এই জিনিসটা ছোট, মানে কম জিনিস বিয়োগ হচ্ছে। তাহলে এই রাশিটা বড়, ওভারঅল এই রাশিটা বড়, তাহলে জি ড্যাশ লোহার জন্য বেশি। আর জি ড্যাশ যদি লোহার জন্য বেশি হয়, জি ড্যাশ যদি লোহার জন্য বেশি হয়, কথাটা বুঝতে পারা গেল আমি কি বলতে চাইলাম? রো রো এয়ার বাই রো লোহা এটা কিন্তু কম, তাহলে এক থেকে একটা কম ডিজিট বিয়োগ হচ্ছে, এক থেকে 0.2 বিয়োগ হচ্ছে, আর একটাতে এক থেকে 0.5 বিয়োগ হচ্ছে। 0.2 বিয়োগ হলে 0.8, আর 0.5 বিয়োগ হলে 0.5। তাহলে কি হচ্ছে, এটা কিন্তু বেশি, যত কম বিয়োগ হবে তত তার মানটা বাড়বে, তাহলে এর মানটা হচ্ছে বেশি। এবং জি ড্যাশ অফ লোহা বেশি, জি ড্যাশ অফ কাঠ কম। তাহলে লোহার যদি জিটা বেশি হয় আপাত ইয়েটা, তাহলে আমরা জানি যে টি ইজিক্যাল টু 2π√L/g। হ্যাঁ স্যার জানি। এবার জি যার ক্ষেত্রে বেশি তার ক্ষেত্রে টিটা কিন্তু কম, পর্যায়কাল কম, পর্যায়কাল কম মানে সে তাড়াতাড়ি তুলবে, ওই জন্য সে তাড়াতাড়ি তুললে অসুবিধা নেই কোনো। কথাটা বুঝতে পারে গেল? তার যে ওয়েটটা, সেই ওয়েটটা বেশি হবে, ভর হয়তো সমান আছে দুটোরই, কিন্তু এর ক্ষেত্রে আপাত 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 অভিকর্ষজ ত্বরণটা বেশি হয়, এর ওয়েটটা বেশি হবে, একে থামানোটা সেই ক্ষেত্রে মুশকিল হবে। আচ্ছা, ওয়েটের উপরে যদি ডিপেন্ডেন্সি না করে, যেমন এখানে বলেছিলাম ওয়েটের উপরে ডিপেন্ড করে না, জি ড্যাশের উপরে তো করে, তাহলে জিটা এর ক্ষেত্রে বেশি, জিটা যদি এর ক্ষেত্রে বেশি হয় তাহলে টিটা এর ক্ষেত্রে কম। পর্যায়কাল কম মানে একটা কমপ্লিট রোটেশন করতে ওর কম সময় লাগে, অর্থাৎ দেখা যাবে ও কিন্তু খুব মানে হয়তো হয়তো 10টা পূর্ণ দোলন করতে কাঠের যেখানে লাগছে 20 সেকেন্ড সময়, তার আগে থেমে যাচ্ছে, সেই 10টার রোটেশন করতে ওর সময়টা লাগছে কম, যার সময়টা কম লাগছে সে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে স্থির হতে পারবে, তাই মনে হবে যে ও অনেকক্ষণ দুললো। বলো বোঝা গেল কি গেল না, মাথায় ঢুকলো কি ঢুকলো না? এয়ার রেজিস্ট্যান্স এই ক্ষেত্রে দুজনের জন্য সমান, দুজনের জন্য কোনো পার্থক্য হবে না। এয়ার রেজিস্ট্যান্স, বায়ু যে ওকে বাধা দিচ্ছে, যে বায়ুর যে বাধা দানকারী বল যেটা এইভাবে হচ্ছে, যেটা ওয়েটের সাথে কোনো সম্পর্ক নেই, বায়ু এইভাবে চলতে গেলে তোমাকে একটা বাধা দেবে, সেই বাধাটা দুজনের ক্ষেত্রে সেম, বিকজ দুজনের সাইজ সেম, সাইজটার উপরে ডিপেন্ড করে। বড় যদি হতো সাইজটা তাহলে একটু বেশি বাধা দিত, আমি ধরে নিচ্ছি দুটোর সাইজ সেম, সাইজটা সেম আছে, বা একটু যদি পার্থক্য হয় তাতেও কিছু যায় আসে না, যেহেতু ভরটা সেম। ভর যদি সেম হয় তাহলে কি সেম হতে হবে? ভর মানে হচ্ছে ঘনত্ব গুণিত আয়তন, তাহলে আয়তনটাও সেম হতে হবে। ভর সেম হওয়া মানে রোটা যার কম তার আয়তনটা বেশি করতে হবে, মানে তার রেডিয়াসটা বেশি করতে হবে, মানে কাঠের বলটা একটু বড় হবে। আর কাঠের বলটা যদি একটু বড় হয়, সে বায়ুর যে বাধাটা, সেই বাধাটাও একটু বেশি পাবে, একটু বেশি পাবে। তো ফরগেট অ্যাবাউট বায়ুর বাধা যদি তুমি বাদই দিয়ে দাও, আমি কথার কথা বলছি যে বাদই দিয়ে দিলাম, যে খুব একটা তো স্যার বড় হচ্ছে না, বাদই দিলাম আমি, বায়ুর বাধা যদি তুমি বাদই দিয়ে দাও, যদি আয়তনের উপরেও দেখো, তাহলেও দেখতে পাওয়া যাচ্ছে যে দুজনকে তো একই পরিমাণ অবস্টেকেল ফেস করতে হচ্ছে, একই পরিমাণ বাধা দেওয়া হচ্ছে, এর পরেও কাঠেরটা কম সময় দুলছে, তাড়াতাড়ি রেস্টে আসছে, বিকজ প্রথম কথা তার আয়তনটা বেশি হবে, বিকজ ওইটা তো বললাম একটা গল্প। আর আরেকটা এখানে হচ্ছে যে কাঠের ক্ষেত্রে জিটা কম, আর জিটা যদি কম হয় পর্যায়কালটা বেশি, অনেক তুলতে সময় লাগছে ওর, কথাটা বুঝো, বেশিক্ষণ সময় লাগছে ওর তুলতে। লোহা সেখানে তাড়াতাড়ি তুলে দিচ্ছে পট করে, কাঠের কিন্তু দুলতে বেশি সময় লাগছে, বেশি সময় লাগলে সে তাড়াতাড়ি থেমে যাবে, সময় বেশি লাগানো চলবে না, কথাটা বোঝা গেল? বিকজ বায়ু তোমাকে আটকাচ্ছে। কন্টিনিউ যদি একটা প্রবলেম তোমার কাছে হয়, তাহলে তোমাকে সেটা কি করতে হবে? তাড়াতাড়ি পার করতে হবে। তাড়াতাড়ি পার যদি না করো, বাধাটা সময়ের সাথে সাথে বেড়েই যাবে, বেড়েই যাবে। তুমি এইটুকু যাচ্ছ, যত না বাধা পেলে এই চলে গেলে, এটাতে কিন্তু বাধাটারও বেশি পাবে। বেশি টাইম মানে বেশিটা পথ অতিক্রম করছে, বেশি পথ অতিক্রম মানে বেশি বাধা, এটাই হচ্ছে রিজন। এবং এই যে জিনিসটা বোঝালাম, এই বোঝানোটাতে তোমাদের যে জিনিসগুলো কভার হলো, প্রথম হচ্ছে প্রথম প্রশ্নটা কভার হলো, তারপরে আমি বলে দিচ্ছি যে গল্পটা, সেটা হচ্ছে এখন এই মুহূর্তে মনে পড়ছে না, এতগুলো প্রশ্ন মনে পড়ছে না, গল্পটা একই থাকবে। এটা এটা তিন তিন মান 3-এর 3, এটা হচ্ছে, এটাই এক্সপ্লেনেশন যাবে, যখন আমি করাবো আরো বলে দেবো, এখন মোটামুটি ছাড়ো। বলো বুঝতে পারে গেল? ফুল ডিটেল এক্সপ্লেনেশন করে দিলাম, ওই জন্য পড়তে আমাদেরকে সেই একটি বার পড়বো, এবং তাতে যেন আমার সব দিকের প্রশ্ন কভার হয়ে যায়,
এই জিনিসটা মাথায় রাখতে হবে। হয়েছে? এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নতে কি বলেছে? কোনো কম্পমান সুরশলাকার হাতলকে টেবিলের সঙ্গে স্পর্শ করালে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়, কারণ নির্দেশ করো। সুরশলাকা যখন নিজে কাঁপছে কেবলমাত্র, তখন স্যার কম্পনটাতে বায়ুর যে পার্টিকেলস গুলো রয়েছে, বায়ুর যে কণাগুলো রয়েছে, তাদেরও কম্পন হচ্ছে। কিন্তু সুরশলাকাটাকে যখন আমি একটা টেবিলের হাতলে টাচ করালাম, সুরশলাকাটাকে সুরশলাকাটাকে যখন একটা টেবিলের হাতলে আমি টাচ করালাম, তখন কিন্তু টেবিলের যে কণাগুলো তারা কম্পিত হলো। টেবিলের কণাগুলো কিন্তু কম্পিত হলো। আর কঠিন মাধ্যমে শব্দের বেগ হয় বেশি, তো সেই ক্ষেত্রে শব্দটা দ্রুত প্রতিফলিত হলো। এবং এত বড় যে এরিয়াটা রয়েছে টেবিলে, প্রত্যেকটা অণু যদি কম্পমান হয়, তাহলে এর এরিয়াটা বড় হওয়ার কারণে এরা সবাই মিলে বায়ুকে কাঁপাতে থাকলো। তাহলে এরা কাঁপানো আর একটা ছোট্ট সুরশলাকে কাঁপানো পার্থক্য রয়েছে। তাহলে সেই শব্দের প্রাবল্য বৃদ্ধি পাবে। এই করে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়। আচ্ছা, এর সাথে আর একটা জিনিস চর্চা করে দিচ্ছি, যে শক্তির উৎস কি, বা এই শক্তিটা, এই যে প্রাবল্যটা বৃদ্ধি পেল, শব্দ শক্তিটা বৃদ্ধি পেল, এতে শক্তির সংরক্ষণ নীতি লঙ্ঘিত হয় না, সেটা দেখাও। তো এখানে এটা বলবে যে সুরশলাকা যদি একা কম্পিত হতো, তাহলে সে অনেকক্ষণ, টাইমটা অনেক বেশি থাকতো। একা যদি কম্পিত হতো, অনেক বেশি হতো। এখন সুরশলাকা টেবিলকে কম্পন করার পরে টেবিল থেকে উৎপন্ন যে শব্দ, তার সময়কালটা কমে যাবে। তেমনি আমি আমি অ্যাগ্রি করছি যে প্রাবল্যটা একসাথে অনেকটা জায়গায় জুড়ে হবে, তেমনি সময়টা কমে যাবে, খুব তাড়াতাড়ি রেস্টে চলে আসবে। এই খুব তাড়াতাড়ি রেস্টে আসতো না। তাহলে একক সময়ে যে শক্তিটা, টোটাল যে এনার্জিটা, সেটা যদি তুমি দেখো, তাহলে সেটা সংরক্ষিত আছে, কোথাও বাড়েও নি, কমেও নি। তৃতীয় প্রশ্নতে এই জিনিসটা আছে, কোন অবস্থায় প্রণোদিত কম্পন অনুনাদ সৃষ্টি করে, বুঝিয়ে দাও। যদি একটি বস্তুর পরবশ কম্পন, ফোর্সড অসিলেশন, আর হচ্ছে তোমার স্বাভাবিক কম্পন বা যা হচ্ছে তোমার ওই ন্যাচুরাল ফ্রিকোয়েন্সি বা ন্যাচারাল এই দুটো যদি ম্যাচ খেয়ে যায়, তখন অনুনাদ সৃষ্টি করে। ফোর্থ কোয়েশ্চেনে বলেছে, সেতারের তারগুলি, মূল তারগুলি ছাড়াও কয়েকটি অতিরিক্ত তার লাগানো থাকে কেন? তো দেখো, এই কেনটার উত্তর অনেক রকম ভাবে দেওয়া যায়। প্রথমত হচ্ছে যে ওই সেতারের যে মেন তারগুলো আছে, যে তার থেকে আওয়াজ উৎপন্ন হচ্ছে বা সুর উৎপন্ন হচ্ছে, সেই সুরগুলোর অনুনাদের ফলে বাকি জিনিসগুলো টিউনিং করা থাকে, এবং তার ফলে শব্দটা আরো বেশি শ্রুতিমধুর হয়, শুনতে ভালো লাগে, প্রথম কথা। দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে সেতারের তারগুলো বাদ দিয়ে, মূল তারগুলো বাদ দিয়ে, বাকি যে তারগুলো থাকে, তাদেরকে একটা নির্দিষ্ট রাগে বাঁধা থাকে। যে রাগে সেতারটা বাজানো হবে, বাদক যে আছে, সেই একই রাগে, সেম রাগে ওই তারগুলোকেও কিন্তু টিউনিং করা থাকে বা সমসুর করা হয়। তার ফলে শব্দটার যে ভারিক্কি ভাব বা শব্দটার যে গাম্ভীর্য, মাধুর্য অনেক বেশি বৃদ্ধি পায়। এই কারণগুলো রয়েছে আর কি। এই হচ্ছে ব্যাপার। ফিফথ যে কোশ্চেনটা দেওয়া আছে, ফিফথ কোশ্চেনে বলেছে, তারের বাদ্যযন্ত্রগুলি একটা ফাঁপা বাক্সের উপরে রাখা থাকে কেন? তাকে ইনস্ট্রুমেন্টাল বক্সও বলা হয়। যাই হোক, তো সেতার, গিটার, হারমোনিয়াম, এগুলো কিন্তু ফাঁপা ব্যাপার থাকে, ভেতরটাতে কিন্তু বায়ু থাকে। তো দেখো, তুমি যদি একটা তারকে, সামান্য রাবার ব্যান্ড আছে, রাবার ব্যান্ডকে তুমি কি করলে, যে বাঁ পাশে আর ডান পাশে ধরে থাকলে, এবার ধরে রাখার ফলে তাকে একটা বন্ধুকে টেনে ছেড়ে দিতে বললে, সেটার আওয়াজটা অত বেশি শ্রুতিমধুর লাগবে না। কিন্তু সেইটাই তুমি যদি একটা ফাঁকা কৌটো আছে, সেই কৌটোর কি বলবো, এক প্রান্ত আর আরেক প্রান্ত যদি সেলোটেপ দিয়ে চিটিয়ে দিতে পারো, সেটাকে টেনে যদি ছেড়ে দাও, দেখবে আওয়াজটা অনেক শ্রুতিমধুর লাগবে। তো ফাঁপা বাক্সের মধ্যে যদি তারগুলোকে সাজানো থাকে, বা বক্সে যদি ওই সুরগুলো সাজানো থাকে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে বায়ুর যে কম্পনটা, সেটা অনেক পিরিয়ডিক হয় বা পর্যাবৃত্ত হয়, এবং শ্রুতিমধুর দেখতে লাগে, শুনতে লাগে। কথাটা বুঝতে পারা গেল? ফাঁপা জায়গাতে কিন্তু বায়ুর কম্পনটা অনেক বেশি শ্রুতিমধুর হয়, শুনতে ভালো লাগে। মানে সবগুলো অ্যাকচুয়ালি ভালো লাগার কারণে, এটা হচ্ছে ব্যাপার। তো ওই জন্য ইনস্ট্রুমেন্টাল বক্সগুলো ফাঁপা করা হয়, যাতে সেই শব্দটা নির্গত করে পরে বায়ুর যে পার্টিকেলস গুলো আছে, সেইগুলোকে যেন ঠিকঠাক ভাবে কম্পিত করতে পারে।
এবং আওয়াজটা জোরে শোনায়, এই সমস্ত কারণ রয়েছে। 6 নাম্বার, একটি দোলককে দুলিয়ে ছেড়ে দিলে কোন বলের প্রভাবে এটির দোলন ক্রমশ কমতে থাকে? কোন বলের প্রভাবে? এটা কোনো বাধাদানকারী বল বা বায়ুর বাধা, এটা বলতে পারো, বায়ুর বাধা। আর যদি কোনো বাহ্যিক বল দেওয়া হয়েছে তাহলে বাহ্যিক বল। পরিষ্কার নয় তো প্রশ্নটা, তাহলে বাহ্যিক বল এটা হতে পারে। আচ্ছা, ক্রমশ বা প্রত্যানায়ক বল, এটাও বলতে পারো, প্রত্যানায়ক বল, প্রত্যানায়ক বল। নেক্সট, কোনো কম্পনশীল বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সঙ্গে বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পন মিলে গেলে কি ঘটনা ঘটে? অনুনাদ ঘটে, রেজোনেন্স বলে যেটাকে, অনুনাদ ঘটে। স্প্রিং এর কম্পন তির্যক না অনুদৈর্ঘ্য? অনুদৈর্ঘ্য। স্প্রিং এর কম্পন হচ্ছে অনুদৈর্ঘ্য। 8 নাম্বার, বস্তুর স্বাভাবিক কম্পনের সময় এর ওপর কোন বল ক্রিয়া করে? যখন স্বাভাবিক কম্পন হচ্ছে তখন ওই নিচের যে অভ্যন্তরীণ বল, সেই অভ্যন্তরীণ বলটা কাজ করে, অভ্যন্তরীণ বল। আর তো কোনো বাহ্যিক বল কাজ করছে না, তাহলে অভ্যন্তরীণ বল কাজ করবে। কোন কম্পনের একটি বিশেষ রূপ হলো অনুনাদ? প্রণোদিত কম্পন, বা যেটাকে বলা হয় পরবশ কম্পন, ফোর্সড অসিলেশন, পরবশ কম্পন। নেক্সট তোমার 3 নাম্বার, মানে মান 3-এর, একটি নরম স্প্রিং আর একটি শক্ত স্প্রিং একটি একই ধরনের ভর ঝুলিয়ে একটু টেনে ছেড়ে দিল, কার পর্যায়কালের কিরূপ গল্প ঘটবে? তো স্প্রিং এর পর্যায়কালের যে রাশিমালাটা হয় সেটা হচ্ছে ক্যাপিটাল টি ইকুয়াল টু 2π√m/k। তো এখানে কি বললাম? 1 নম্বরের ক্ষেত্রে ক্যাপিটাল টি ইকুয়াল টু 2π√m/k। তো যার কে যত বেশি হবে তার পর্যায়কাল তত কম হবে। নরম স্প্রিং, হালকা স্প্রিং, শক্ত স্প্রিং সব বলে দিলাম। দুটি একই ধরনের স্প্রিং এ একটিতে বেশি ভর একটিতে কম ভর, ভরের উপরে তো বুঝতে পারছো, এম যার বেশি তার টিটা বেশি। এটা 2 নম্বর প্রশ্নটা আলোচনা করে দিলাম একসাথে। 3 নম্বর প্রশ্ন, কাঠের পিণ্ড আলোচনা করে দিয়েছি, একদম প্রথমে যাও ভিডিওতে প্রথমে গিয়ে পরে একদম ডিটেল আলোচনা করে দিয়েছি কাঠ আর লোহার গল্পটা। মুক্ত দোলন অপেক্ষা অবমন্দিত দোলনে পর্যায়কাল, কম্পাঙ্ক ও কম্পন বিস্তারে কি ধরনের পার্থক্য থাকে? মুক্ত দোলন যার মানে হচ্ছে ফ্রি অসিলেশন, আর আরেকটা হচ্ছে তোমার অবমন্দিত, তার মানে হচ্ছে ড্যাম্পড অসিলেশন, তার মানে একটা বাধা বল রয়েছে, একে দুলতে দেওয়া হচ্ছে না। তাহলে পর্যায়কাল বিস্তার কমবে, প্রথম কথা। পর্যায়কাল যেটা সেটা বৃদ্ধি পাবে, আর এন এর পরিমাণটা কমবে। পর্যায়কাল কম হবে না, কারণ বাধা দিচ্ছে, ফুল অসিলেশন করতে ওর সময়টা বেশি লাগবে অ্যাজ কম্পেয়ার টু ফ্রি অসিলেশন, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো 5 নাম্বার, কোনো কম্পনশীল বস্তুর ওপর বাহ্যিক কি ধরনের বল ক্রিয়া করলে পরবশ কম্পনের সৃষ্টি হয়? পর্যাবৃত্ত বল, পর্যাবৃত্ত বল, পর্যাবৃত্ত বল। চলো 6, না এর একটা অংশ রয়েছে নাকি? 6 নেই, এর একটা অংশ রয়েছে। বলছে কোনো কম্পনশীল বস্তুর উপর বাধাজনিত বল আরোপিত হলে বস্তুটির কম্পন বিস্তার হ্রাস পায়, হ্রাস পায়। নেক্সট, কোনো কম্পনশীল বস্তুর উপর শুধুমাত্র কোন বল ক্রিয়া করলে বস্তুটি মুক্ত কম্পন হয়? মুক্ত কম্পন কখন হবে? যদি অভ্যন্তরীণ বল কাজ করে, অভ্যন্তরীণ বল, বা যেটাকে বলা হচ্ছে প্রত্যানায়ককারী বল, প্রত্যানায়ক বল, রেস্টোরিং ফোর্স বলে যেটাকে, প্রত্যানায়ক বল। মান 5-এ যাওয়া যাক, মান 5-এ যাওয়া যাক। সরল দোলকের কম্পন আর স্প্রিং এর কম্পন মধ্যে পার্থক্য। সরল দোলকের কম্পন, প্রথম যেটা পার্থক্য সেটা হচ্ছে সরল দোলকের কম্পন ভরের উপরে নির্ভর করে না, কিন্তু এর ভরের উপরে নির্ভর করে। দ্বিতীয় পার্থক্য এইভাবে গুছিয়ে লেখা যেতে পারে যে সরল দোলকের ক্ষেত্রে কম্পনটা লেন্থের উপরে নির্ভর করে। এটাকে হচ্ছে সিম্পল পেন্ডুলাম, মানে সরল দোলক, সিম্পল পেন্ডুলাম। আর এটা হচ্ছে স্প্রিং। প্রথম কথা, এটা ভরের উপরে নির্ভর করে না, বাট এটা ভরের উপরে নির্ভর করে। এটা লেন্থের উপরে নির্ভর করে, এটা লেন্থের উপরে নির্ভর করে না। এই জিনিসগুলো বলতে পারো, ভালো ব্যাপার।
এক ব্যক্তি হাতঘড়ি পরে উঁচু বাড়ি থেকে অবাধে পতনশীল হলে হাতঘড়ির যথার্থ সময় প্রদর্শন করবে? দেখো, হাতঘড়ি যদি দম দেওয়া হয়, এটা একটু বলে দিই, দম দেওয়া হয় তার মানে স্প্রিং এর গল্পটা, তাহলে অবশ্য সেও তো জি এর উপরে ডিপেন্ড করে না, সরি, সেও তো ইন্ডিপেন্ডেন্ট অফ জি, তাহলে সেখানেও কোনো পরিবর্তন হবে না। যদি ডিজিটাল ওয়াচ হয়, যেগুলো ঘড়িতে মানে ব্যাটারিতে চলে, ডিজিটাল ওয়াচ, তাহলে তো হবেই না, কোনো প্রশ্নই নেই, এটাও জি এর উপরে নির্ভর করে না। তাহলে হ্যাঁ, সঠিক সময় দেবে, হ্যাঁ সঠিক সময় দেবে। কিন্তু পেন্ডুলাম যদি নিয়ে নামাতো, 2 নম্বর একটা কেস, সেটা হচ্ছে যদি পেন্ডুলাম নিয়ে ঝাঁপ দিত, তাহলে কিন্তু ভুল সময় দেখাতো, ভুল সময় দেখাতো। বলো, বুঝতে পারা গেল? মাথায় ঢুকলো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এক কম্পনশীল সুরশলাকার হাতল টেবিল, এটা বললাম একই প্রশ্ন, একই অধ্যায়ে, এই আগেটাতে দিল আবার দিয়ে দিল, কি যে বই, অদ্ভুত লাগে। এটা বললাম, হাতল 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 মান 2-2, সেখানে বললাম। এর কারণ ব্যাখ্যা করে দিয়েছি এখানে। এই অতিরিক্ত শক্তি কিভাবে পাওয়া গেল বলে দিয়েছি। কথা বলার সময় মাইক্রোফোনের পর্দার কম্পন কি ধরনের কম্পন? কথা বলার সময় মানে আমি একটা বল প্রয়োগ করছি, তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি কি বলতে পারি? কথা বলার সময় যে মাইক্রোফোনে যে কথা বলা, সেটা হচ্ছে পরবশ কম্পন। বাইরে থেকে আমি বল প্রয়োগ করছি, তাই না? পরবশ কম্পন, বাহ্যিক বলের প্রভাবেও কাঁপছে। হলো। আর কি আছে? অবমন্দিত কম্পনের সময়ে ড্যাশ ক্রমশ হ্রাস পায়, বিস্তার ক্রমশ হ্রাস পায়, বিস্তার ক্রমশ হ্রাস পায়। এখানেই আমাদের কম্পনের প্রকৃতি যে বিষয়টা ছিল, সেই বিষয়টা আমরা সমাপ্ত করলাম, এবং এর পরের ভিডিওতে আমরা তরঙ্গ গতি নিয়ে আলোচনা করব, চর্চা করব। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।